বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আলামিন স্যার। আজকে আমার আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং। আজকের পাঠ অধ্যায় ৩, অর্থের সময় মূল্য। শিক্ষার্থীরা, গত ক্লাসগুলোতে তোমাদের আমি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। অর্থের সময় মূল্য বলতে কী বোঝায় তা বুঝিয়েছিলাম, এবং পরবর্তী একটি ক্লাসে দুটি অঙ্ক নিয়েও আলোচনা করেছি, এবং ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতেও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আর আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সময় মূল্য ধারণাটি জড়িত। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করবে, এটা থেকে তোমাদের প্রায় জ্ঞানমূলক প্রশ্ন থাকে যে অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে কোনটি জড়িত। তাহলে উত্তর হবে অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সময় মূল্যের ধারণাটি জড়িত। এখনকার 100 টাকা আর 10 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। অর্থের সময় মূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নেও প্রয়োজন। গ্রামীণ মহাজন থেকে যদি অর্থ ঋণ নেওয়া হয়, তখন সে কী হারে সুদ হিসেব করে এটা জানা থাকলে আমরা অন্যান্য উৎসের সাথে তুলনা করে সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করে অর্থায়ন করতে পারব। ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের ভবিষ্যতে যে ঋণের কিস্তি পরিশোধ করতে হয় তা কিভাবে নির্ধারণ করা হয় এ সংক্রান্ত অঙ্ক আমরা এ অধ্যায়ে শিখব। এ অধ্যায়ের অঙ্ক করতে আমাদের প্রত্যেকের সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা যদি এ অধ্যায়ের অঙ্ক ভালোভাবে অনুশীলন করো, তাহলে কোন ব্যাংক থেকে অর্থ গ্রহণ করলে তোমরা লাভবান হবে এবং কোন ব্যাংক থেকে অর্থ গ্রহণ করা উচিত সেটা কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। অর্থের সময় মূল্যের ধারণা। ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। এটা তোমাদের আমি গত ক্লাসেও বলেছিলাম যে তুমি ক্লাস 6-এ 5 টাকা দিয়ে যা ক্রয় করেছিল, এখন কিন্তু 5 টাকা দিয়ে তা ক্রয় করতে পারবে না। এখন কিন্তু আরও বেশি লাগবে। বা এখন তুমি 10 টাকা দিয়ে যা ক্রয় করতে পারো, আজ থেকে 5 বছর পর 10 টাকা দিয়ে তুমি সেই পরিমাণ জিনিস ক্রয় করতে পারবে না। তাহলে কি এখনকার 10 টাকা কি অধিক মূল্যবান? এটাই অর্থের সময় মূল্য ধারণা। অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। আমি আবারও বলছি, অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। এটি থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে যে অর্থের সময় মূল্যের মূল কারণ কোনটি। উত্তর হবে অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। মনে করো তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও। এমতাবস্থায় সে বলল 100 টাকা এখন না পরিশোধ করে 1 বছর পর পরিশোধ করবে। অর্থের সময় মূল্য বলে যে এখনকার 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। ধরা যাক সুদের হার শতকরা 10 ভাগ। অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো, তবে আগামী বছর ব্যাংক তোমাকে 110 টাকা দেবে। সুতরাং এখনকার 100 টাকা এবং আগামী বছরের 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করবে। হয়তো তুমি দেখতেছো যে তোমাকে 10 টাকা বেশি দিচ্ছে, কিন্তু না, তুমি এখন 100 টাকা দিয়ে যা ক্রয় করতে পারবে 1 বছর পর ওইটা ক্রয় করতে 110 টাকার মতোই লাগবে। তাহলে এই থেকে বোঝা যায় যে আজকের 100 টাকা আর 1 বছর পরের 110 টাকা সমান মূল্য বহন করে। অর্থের সময় মূল্যের গুরুত্ব। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথেই অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। শিক্ষার্থীরা, আন্তঃপ্রবাহ বলতে বোঝায় যে আমরা কোথাও যদি বিনিয়োগ করি, আমাদের থেকে টাকা চলে যায়, সেটাকে বলা হয় বহিঃপ্রবাহ। আর বিনিয়োগ করার পর আমরা সেখান থেকে মাসে মাসে বা বছরে বছরে টাকা পাই, সেটাকে বলা হয় কি আন্তঃপ্রবাহ। তাহলে আমাদের থেকে যতটুকু অর্থ চলে যায় সেটাকে বলা হয় বহিঃপ্রবাহ, আর যতটুকু অর্থ আসে সেটাকে বলা হয় আন্তঃপ্রবাহ। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মেয়াদভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। ফলে অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনায় বলা যায়। ক. সুযোগ ব্যয়। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়।
যেমন মনে করো আমার কাছে যদি দুটি প্রকল্প থাকে, কিন্তু আমার কাছে আছে 10 টাকা, আমি যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করতে পারবো, তাহলে আমাকে দুটি প্রকল্পের মধ্যে একটিকে ত্যাগ করতে হবে, আরেকটিতে বিনিয়োগ করতে হবে। সুতরাং অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়। উদাহরণস্বরূপ, তোমার এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়। পক্ষান্তরে সোনালী ব্যাংকে সঞ্চয় হিসাবে সুদের হার ধরা যাক শতকরা 8 ভাগ, অর্থাৎ 8%। জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না, তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয় এই ক্ষেত্রে 8%। এক্ষেত্রে আমরা এই অধ্যায়ের সূত্র নং 1 ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে জমি কেনা উচিত নাকি সোনালী ব্যাংকে টাকা রাখা উচিত। এ ব্যাপারে একটি সহজ ও মোটামুটি সঠিক পদ্ধতি রুল 72 নামে পরিচিত। টাকা দ্বিগুণ হলে, কোথাও যদি দ্বিগুণ টাকার উল্লেখ থাকে, 72কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়। আবার 72কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। জমির মূল্য যেহেতু 10 বছরে দ্বিগুণ হবে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই রুল বা বিধি 72 ব্যবহার করতে পারি। তাহলে বিধি 72 অনুযায়ী সুদের হার হলো 72 ভাগ, এখানে বছর সংখ্যা কত, 10। তাহলে কত পার্সেন্ট আসে এখানে, 7.2%। সুতরাং জমি ক্রয় না করে সোনালী ব্যাংকে টাকা রাখা যুক্তিসঙ্গত। কারণ কি, জমি থেকে আমার সুদের হার হচ্ছে 7.2%, আর সোনালী ব্যাংক থেকে আমি সুদ পাবো 8%। তাহলে আমরা কোথায় টাকা রাখি, যেখান থেকে আমরা সুদ বেশি পাই। প্রকল্প মূল্যায়ন। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। এই অধ্যায়ে আমরা জেনেছি টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয়। সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত নিতে পারি না। পরবর্তী অধ্যায়ে ক্যাপিটাল বাজেটিং করার সময় আমরা এই ধারণার প্রয়োগ দেখব। গ. ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। যেমন 5 বছর মেয়াদি অথবা 8 বছর মেয়াদি ঋণের কিস্তি বিভিন্ন হবে। আবার কিস্তি বার্ষিক অথবা মাসিক হতে পারে, সেক্ষেত্রেও কিস্তির পরিমাণ বিভিন্ন হবে। অর্থের সময় মূল্য নির্ণয় করে আমরা বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদি কিস্তি বের করতে পারি। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি যে কী ধরনের মেয়াদে কিভাবে পরিশোধ্য কিস্তিতে কত টাকা ঋণ নেওয়া কারবারটির জন্য উপযুক্ত হবে। এ ধরনের পরিকল্পনার অভাবে অনেক কারবার দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া বলতে কি বোঝায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি আদালত কর্তৃক নিঃস্ব ঘোষণা করা হয়, অর্থাৎ তার আর কোনো দায় পরিশোধের অর্থ পরিশোধের ক্ষমতা থাকে না, সেক্ষেত্রে তাকে বলা হয় কি, দেউলিয়া। কারণ ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে তবে ঋণ নিতে হয়। অর্থাৎ ঋণ গ্রহণের আগে আমি চিন্তা করব যে আমার পরিশোধ ক্ষমতা রয়েছে কিনা। মনে রাখতে হবে, ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক। পরিশোধে ব্যর্থ হলে কারবারটি দেউলিয়া হয়ে যায়। তাহলে একটা কারবার কখন দেউলিয়া হয়, ঋণ পরিশোধে ব্যর্থ হলে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অর্থের সময় মূল্যের ধারণা এবং গুরুত্ব বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের গ্রুপে জানাবে। এবার আমি তোমাদের জন্য কয়েকটি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, এগুলো তোমরা নোট করে রাখবে, কারণ এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। 1. অর্থের সময় মূল্য। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। 2. সুযোগ ব্যয়। বাতিলকৃত প্রকল্পের সম্ভাব্য আয় হচ্ছে গৃহীত প্রকল্পের সুযোগ ব্যয়। যেমন আমি যদি সোনালী ব্যাংকে টাকা রাখি তাহলে 10% সুদ পাবো। রূপালী ব্যাংকে যদি রাখি তাহলে 12% পাবো। সেক্ষেত্রে আমি কোথায় টাকা রাখবো, রূপালী ব্যাংকে। তাহলে আমি রূপালী ব্যাংকে টাকা রাখতে গিয়ে সোনালী ব্যাংকে ত্যাগ করলাম। তাহলে ত্যাগ করলাম কত পার্সেন্ট, সোনালী ব্যাংকের আয়ের হার ছিল 10%। তাহলে রূপালী ব্যাংকের ক্ষেত্রে সুযোগ ব্যয় হবে কত, 10%। মানে আমি যে প্রকল্পটা ছেড়ে দিলাম তার সম্ভাব্য আয় হচ্ছে আমি যে প্রকল্পটা গ্রহণ করলাম তার সুযোগ ব্যয়। আমি আবারও বলছি সংজ্ঞাটা, বাতিলকৃত প্রকল্পের সম্ভাব্য আয় হচ্ছে গৃহীত প্রকল্পের সুযোগ ব্যয়। 3. চক্রবৃদ্ধিকরণ। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে। 4. বাট্টাকরণ। বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। 5. প্রকৃত সুদের হার। প্রকৃতপক্ষে যে হারে সুদ অর্জিত হয় বা প্রদান করা হয় তাকে প্রকৃত সুদের হার বলে। তো শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই অধ্যায়টি অনুশীলন করবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।